হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। দেখো বন্ধুরা, আজকে থাম্বনেলটা দেখে হয়তো তোমরা বুঝেই গিয়েছো যে আজকে আমরা ফিজিক্স বা পদার্থবিদ্যাতে একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। কিছু এমসিকিউ আমি এখানে জোগাড় করেছি, যেগুলো আমাদের ভিএসও লেয়ার ওয়ানের জন্য প্রচণ্ড উপযোগী হবে। তো আজকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বল ও চাপের কিছু এমসিকিউ নিয়ে আমি আলোচনা করছি। আমি প্রশ্নগুলোর আনসারগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিও পজ করে দরকার হলে সেগুলোকে নোট ডাউন করতে পারো। অবশ্যই প্রশ্নগুলোকে তোমরা লিখে নিলে খুব ভালো হয়, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু মেন পরীক্ষায় আসবে বা আসতে চলেছে। তো তোমরা যদি সেম প্রশ্ন কমনও না পাও, তাও তোমরা অ্যাটলিস্ট কোন জায়গাটা ফোকাস করছে সেই জায়গাগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। তাই অবশ্যই প্রশ্নগুলো খুব মন দিয়ে দেখো, এবং আনসারগুলো আমি এখানে মার্ক করে দিচ্ছি। যদি কোনো প্রশ্ন বা অনেক ফিজিক্সে অনেক সময় কিছু ম্যাথস প্রবলেম আসে, যদি কোনো প্রশ্ন বা কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বা প্রবলেম যদি তোমাদের হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখানে জিজ্ঞাসা করতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের হেল্প করার এবং ওটাকে সলিউশন করে দেওয়ার। ঠিক আছে? তো চলো সময় নষ্ট না করে আমরা এগোই। তো বল ও চাপে প্রথম প্রশ্নটা দেওয়া আছে। ও আরেকটা কথা, ফিজিক্সে কিন্তু তোমাদের প্রশ্ন মানে ফিজিক্যাল সায়েন্স, অ্যাকচুয়ালি ফিজিক্স প্লাস কেমিস্ট্রি। তো ফিজিক্যাল সায়েন্সে তোমাদের কিন্তু 20টা প্রশ্ন থাকবে লেয়ার ওয়ানে। তো এটাই কিন্তু সব থেকে বেশি মার্কস ক্যারি করার জায়গা। 20টা প্রশ্ন থাকবে, মোস্ট প্রবলি 10টা বা 11টা হয়তো ফিজিক্স থাকবে, বাকি 9টা মতো কেমিস্ট্রি থাকবে। তো আজকে আমরা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, আমরা ভবিষ্যতে যদি সুযোগ হয় তাহলে এরকম আরো চ্যাপ্টার নিয়ে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা বল ও চাপের চ্যাপ্টারে কি কি এমসিকিউ আছে আমরা দেখে ফেলি। প্রথম প্রশ্নটা দেখো, বলছি একটা ওজন মাপার যন্ত্রের উপর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। স্প্রিং তুলাটির পার্ট 60 কেজি ওয়েট। আমরা জানি স্প্রিং তুলা দিয়ে কিন্তু আমাদের বস্তুর ভার মাপা হয়, তাই তো? ভর নয়, কিন্তু ভর হলো সাধারণ তুলা যন্ত্র, স্প্রিং তুলা যন্ত্র হলো বস্তুর ভার মাপা হয়। তো স্প্রিং তুলাটির পার্ট হলো 60 কেজি ওয়েট। ওই ব্যক্তি তুলা থেকে বাইরে লাফ দিলে তুলোর পার্ট কি হবে? তো দেখো, এটার অপশন, এটার যে উত্তরটা হবে সেটা হবে হচ্ছে প্রথমে বাড়ে, তারপর শূন্য হয়। প্রথমে বাড়ে, যখন ব্যক্তিটি তুলা থেকে বাইরে লাফ দেওয়ার চেষ্টা করবে প্রথমে বেড়ে যাবে, কিন্তু তারপর যেহেতু ভার শূন্য হবে, তাই স্প্রিং এর পার্টটি কিন্তু শূন্য হবে। এখানে বাড়ে বা একই থাকে, শূন্য হয়, এই অপশনগুলো আছে, এগুলো কিন্তু হবে না। তো এটা অপশন হবে প্রথমে বাড়ে তারপর শূন্য হয়। নেক্সট প্রশ্ন কি বলছে, একজন লোক পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। তো পশ্চিম থেকে পূর্ব দিকে যখন যাচ্ছে, এক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করে। কিভাবে কাজ করে? দেখো, পশ্চিম থেকে যদি পূর্ব দিকে যায়, ঘর্ষণ বলটা অবশ্যই পশ্চিম থেকে পূর্ব দিকেই হবে। তো অপশন হবে দুইয়ের সি, পশ্চিম থেকে পূর্বে। কারণ 45 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে পশ্চিমে এটা হবে না, বা পূর্ব থেকে পশ্চিমে অথবা উত্তর থেকে দক্ষিণে এটাও হবে না। নেক্সট প্রশ্ন, একটা মালবাহী নৌকা যদি একটি মালবাহী নৌকা নদী থেকে সমুদ্রে প্রবেশ করলো, এতে কিছুটা উপরে উঠে যায়। মালবাহী নৌকাটি যদি নদী থেকে সমুদ্রে প্রবেশ করে, তাহলে কিছুটা উপরের দিকে উঠে যায়। তার কারণটা কি? দেখো তোমরা প্লবতা বা আর্কিমিডিসের যে চ্যাপ্টারটা রয়েছে, তোমরা 7-এও পড়েছে এবং 8-এও পড়েছো। তো এটা যদি তোমরা এটা একটা কমন প্রশ্ন। তো জেনারেলি যদি নদী থেকে সমুদ্রে প্রবেশ করে, তাহলে নদী অপেক্ষা সমুদ্রের জলের ঘনত্ব কিন্তু বেশি। আমরা জানি নদীর থেকে সমুদ্রের জলের ঘনত্ব কিন্তু বেশি। সেজন্য সরি, সেজন্য এটা উত্তর হবে নদী অপেক্ষা সমুদ্রের জলের ঘনত্ব বেশি। সেই জন্যই কিন্তু নদী থেকে যখন সমুদ্রে প্রবেশ করে, তখন কিছুটা উপরের দিকে উঠে যায়। পরে দেখো, 4 নম্বর প্রশ্নে একটা অঙ্ক আছে। একটা বস্তুর ভর 400 গ্রাম, কোন স্থানের জি দেওয়া আছে 9.8 মিটার। 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার হলে বস্তুটির ওজন কত হবে? তো আমরা জানি যে ডাব্লু ইকুয়াল টু কি, আমরা জানি যে এম ইন্টু জি, তাই তো? ডাব্লু ইকুয়াল টু এম ইন্টু জি, মানে বস্তুর ভার। তো এখানে দেখো জি এর মান দেওয়া আছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর বস্তুর ভর কিন্তু 400 গ্রাম দেওয়া আছে, মানে এম এর ভ্যালু 400 গ্রাম দেওয়া আছে। তো বস্তুটির ওজন কত হবে? একটা কথা বলি, এখানে কিন্তু দেখো বস্তুর ভরটা 400 গ্রামে আছে, এটা কিন্তু সিজিএস পদ্ধতিতে গ্রাম গ্রাম আছে। আর
যেটা জি দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও কিন্তু সিজিএস পদ্ধতিতে আছে। সরি, এটা এমকেএস পদ্ধতিতে আছে। তো তোমাদের কি করতে হবে, অঙ্ক যখন এরকম দেবে তোমরা কিন্তু ইউনিটটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। মানে যদি সিজিএস পদ্ধতিতে থাকে তাহলে আইদার বস্তুর ভরটা, এখানে যেরকম ভরটা তোমার সিজিএস পদ্ধতিতে আছে, আর জিটা বা অভিকর্ষজ ত্বরণটা কিন্তু এখানে এমকেএস বা এসআইতে আছে। তো তোমরা আইদার এই জিটাকে কনভার্ট করে নেবে বা বস্তুর ভরটাকে কনভার্ট করতে পারো। তো বস্তুর ভরটাকে কনভার্ট করা মানে 400 গ্রামকে তোমার কিলোগ্রামে নিতে হবে। তাহলে কি হলো, এটাও এসআই পদ্ধতিতে চলে এলো, আর জিটাও কিন্তু এসআই পদ্ধতিতে চলে এলো। তারপর যখন জিটা তো অলরেডি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়াই আছে, তারপর যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে এটার যে উত্তর হয়ে যাবে সেটা হবে 3.92 নিউটন। ওকে, 3.92 নিউটন। তোমরা বাড়িতে অঙ্কটা প্র্যাকটিস করবে। আবারও বলছি, যে কোনো অঙ্ক থাকলে তোমরা যে আহ, যেটা দেওয়া থাকবে ভর উম, বা অন্যান্য যে প্যারামিটারস গুলো দেওয়া থাকবে, আইদার ওগুলোকে কিন্তু তোমাদেরকে কিন্তু অবশ্যই একই ইউনিটে, একই সিস্টেমে কিন্তু আনতে হবে, আইদার এসআই পদ্ধতিতে অথবা সিজিএস পদ্ধতি, দেন ক্যালকুলেশন করবে। এরকম নয় যে তুমি এটাকে সিজিএসেই রেখে দিলে, ওটাকে তুমি এমকেএসেই রেখে দিলে। আশা করি এই জিনিসটা তোমরা জানো, এটা বেসিক। তো এরকম কিছু সিম্পল প্রশ্ন ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আসতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, স্প্রিং তুলায় 1 নিউটন পাঠ পেতে গেলে কত ভর চাপাতে হবে? স্প্রিং তুলায় 1 নিউটন পাঠ পেতে গেলে কত ভর চাপাতে হবে? এটার উত্তর হয়ে যাবে 1/9.8 কেজি। 1/9.8 কেজি। অঙ্কগুলো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। যদি না পারো বা কোনো অসুবিধা হয় তোমরা এখানে জানাবে, আমরা ওটাকে সলভ করার চেষ্টা করব এবং তোমাদের যথাসাধ্য হেল্প করতে পারবো। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর। ধরো কোনো বস্তুর ওজন x গ্রাম এবং ওই বস্তুর সম আয়তন জলের ওজন কত? y গ্রাম। তাহলে বস্তুকে যখন জলে ফেলে দিলে বস্তুটি জলের উপর ভাসবে। তো কি বলেছে দেখো, বস্তুর ওজন x গ্রাম, এখানে বস্তুর ওজন হচ্ছে x গ্রাম, এবং ওই বস্তুর সম আয়তন জলের ওজন হলো y গ্রাম। তাহলে আমরা জানি যে বস্তুকে যদি জলে ফেলে দিলে বস্তুটি জলের উপরে ভাসবে। বস্তুটি জলের উপরে ভাসবে কোন কন্ডিশনে? বস্তুটি জলের উপরে কোন কন্ডিশনে ভাসবে? যদি বস্তু দ্বারা যে অপসারিত জলের যে ওজন আছে সেটা যদি ওই বস্তু যে সম আয়তন জলের ওজন y গ্রাম থেকে যদি কম হয়, তাই না? তাহলে কিন্তু বস্তুটি জলে ভাসবে। তাহলে এটা উত্তর হয়ে যাবে 6 C, মানে এক্স যদি লেস দেন ওয়াই হয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 7। একটা পুকুরে ভাসমান নৌকোয় এক ব্যক্তি বসে আছে। ওই ব্যক্তি পুকুরের জল কিছু পরিমাণ পান করলে পুকুরের জলের তল কি হবে? দেখো, এটা একটা ট্রিকি প্রশ্ন। পুকুরে মানে ব্যক্তিটি কিন্তু নৌকায় বসে রয়েছে। তো ওই ব্যক্তি পুকুরের জলে কিছু পরিমাণ পুকুরের জল যদি পান করে তাহলে কোনো পরিবর্তনই হবে না, পুকুরের জলের তলটা কিন্তু একই থাকবে। ঠিক আছে, এটা উত্তর হবে 7-এর C। নেক্সট, একটি পাত্রে রাখা কেরোসিন তেলের মধ্যে এক টুকরো বরফ ফেলে দেওয়া হলো। কেরোসিন তেলের মধ্যে এক টুকরো বরফ ফেলে দেওয়া হলো। বরফ গললে, বলছি যে বরফ গললে জলের তলটা কি হবে? কেরোসিন তেলের মধ্যে এক এক টুকরো বরফ ফেলে দেওয়া হয়েছে। ওকে, তো বরফ যদি গলে তাহলে জলের তলের কি পরিবর্তন হবে? দেখো, এখানে বরফ যদি গলে যায় তাহলে জলের তলটা কিন্তু নিচে নেমে যাবে। অপশন হবে 8-এর A। ওকে, নেক্সট, পুরনো লোহা বোঝাই একটা নৌকা পুকুরের জলে ভাসছে। দেখো, প্রশ্নগুলো দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে এটা কিন্তু গতানুগতিক স্কুলের যে পরীক্ষা হয় সেরকম প্রশ্ন নয়। অ্যাকচুয়ালি এই যে পরীক্ষাটা, এই যে এক্সামটা, আমি আগেও বলেছি এই এক্সামটা কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা কনসেপচুয়াল ক্ল্যারিটির উপর বেস করে তৈরি করা হয়েছে। মানে দেখা হচ্ছে যে এই যে স্টুডেন্টগুলো, টপ 5 স্টুডেন্টস নেওয়া হচ্ছে প্রত্যেকটা স্কুল থেকে, তাদেরকে বসতে দেওয়া হচ্ছে এই পরীক্ষায়। তো তোমাদের কনসেপ্ট আছে কিনা, এখানে গতানুগতিক যে ডাইরেক্ট কোনো প্রশ্ন এরকম কিন্তু কখনো আসবে না, এটা তোমরা এক্সপেক্ট করো না। সেই জন্য বলা হচ্ছে যে টেক্সট বইটা খুব ভালো মতো পড়তে, এবং তার সাথে রায়মার্টিনের যে বইটি আছে সহায়িকা, সেটা তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। মেন কথাটা হলো, তোমরা কনসেপ্ট যদি তোমাদের খুব ক্লিয়ার থাকে তাহলে প্রশ্ন আনকমন মনে হবে। এই প্রশ্নগুলো দেখে অনেক সময় আনকমন মনে হতে পারে, কিন্তু তোমাদের যদি কনসেপ্টটা থাকে তাহলে ওখান থেকে কিন্তু তোমরা কিন্তু তোমরা আনসার কিন্তু করতে পারবে।
অবশ্যই পারবে। সেই জন্য আমি বারবার বলেছিলাম, যখন আমার যে ভিডিওটা করেছিলাম যেখানে কোন কোন বই পড়তে হবে, সেখানে বলেছিলাম টেক্সট বই খুব ভালোভাবে পড়বে। টেক্সট বইটা খুব এখন তোমাদের সময় হাতে কিন্তু খুব কম আছে, তাই এই কটা দিন কিন্তু মেনলি কিন্তু ফোকাস করো ভিএস এর উপরে। ঠিক আছে, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সটা খুব ভালোভাবে ফোকাস করো। তোমরা বইগুলোকে খুব ভালোভাবে টেক্সট বইগুলোকে পড়বে, এবং তার সাথে অবশ্যই যে ম্যাথামেটিক্যাল যে প্রবলেমসগুলো আছে বইতে বা রায়মার্টিনের বইতে বা অন্য কোনো সহায়িকাতে, সেইখান থেকে কিন্তু ওইগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। ওকে, এইভাবে করলে তোমরা কিন্তু অনায়াসেই কিন্তু এই লেয়ার ওয়ানটা ক্লিয়ার করে যাবে, এটা আমার বিশ্বাস। চলো, নেক্সট হলো পুরনো লোহা বোঝাই একটা নৌকা পুকুরের জলে ভাসছে। যদি লোহার টুকরোগুলি পুকুরের জলে নিক্ষেপ করা হয়, তাহলে পুকুরের জলতলটা কি হবে? এই ক্ষেত্রে দেখো পুকুরের জলতল কিন্তু হ্রাস পাবে। ঠিক আছে, লোহা বোঝাই একটা নৌকা পুকুরের জলে ভাসছে। ঠিক আছে, নৌকাটির উপর লোহা লোহা আছে। যদি লোহার টুকরোগুলো পুকুরের জলে নিক্ষেপ করা যায়, তাহলে পুকুরের যে জলতলটা আছে ওটা হ্রাস পাবে। ওকে, নেক্সট, একটি পাত্রে 10 কেজি জল আছে। পাত্রটির মেঝের ক্ষেত্রফল 0.25 বর্গমিটার। পাত্রটির তলদেশের উপর জল যে চাপ দেয় তার পরিমাণ কত? দেখো, এটা একটা ডাইরেক্ট অঙ্ক থেকে প্রশ্ন আছে। আমরা জানি চাপ ইকুয়াল টু কি, চাপ পি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, চাপ পি হলো তোমার বল মানে এফ, তাই তো, বল বাই ক্ষেত্রফল। চাপ পি হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তো এখানে পাত্রটির মেঝের ক্ষেত্রফল মানে আমার এটা দেওয়া আছে, এটা কিন্তু বর্গ মিটারে আছে। ওকে, পাত্রটির তলদেশের উপর যে চাপ দেয় তার পরিমাণ কত? এবার পাত্রে 10 কেজি যেহেতু জল আছে, তার মানে তোমাকে কি করতে হবে, তোমাকে এফ এর মান 10 কেজি, 10 কেজি মানে 10 × 9.8 দিয়ে গুণ করতে হবে। এটা করে তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও, কারণ এফটা হচ্ছে ফোর্স, আমরা জানি পি ইকুয়ালস টু এম এফ, তাই তো। তো বল মানে প্রযুক্ত বল, যেটা বল হচ্ছে এম ইন্টু এফ মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তো সেই ত্বরণ ওটার থেকে তোমরা কি পাবে, বলটা পেয়ে যাবে, আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। ক্যালকুলেট করে দেখো, যদি কোনো অসুবিধা হয় জানাবে, আমি তোমাদের এটা করে না হলে দেখিয়ে দেবো। ওকে, তো এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে 39.2 নিউটন পার বর্গমিটার। তোমরা করে দেখবে, কিন্তু অবশ্যই দেখবে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন। দেখো, যে ধর্মের জন্য কোনো প্রবাহীর প্লবতা নির্ভর করে না, যে ধর্মের জন্য কোনো প্রবাহীর প্লবতা নির্ভর করে না, তা কি হবে? তা হবে হলো প্রবাহীর পরিমাণের উপর। প্রবাহীর যে পরিমাণ আছে তার উপর কিন্তু প্লবতাটা নির্ভর করে না। ওকে, নেক্সট, কলকাতা ও দার্জিলিংয়ে যদি টরিসেলির পরীক্ষা করা হয়, আমরা জানি টরিসেলির যে ব্যারোমিটার, বায়ুর চাপের পরীক্ষা, কলকাতা ও দার্জিলিংয়ে যদি টরিসেলির পরীক্ষা করা যায়, তাহলে দেখা যাবে কলকাতায় নলের পারদ স্তম্ভের উচ্চতা দার্জিলিংয়ের চেয়ে কি হবে, দার্জিলিংয়ের চেয়ে কিন্তু বেশি হবে। দার্জিলিংয়ে কিন্তু পারদ স্তম্ভের উচ্চতাটা কম হবে, কলকাতায় পারদ স্তম্ভের যে উচ্চতা আছে সেটা কিন্তু অনেক বেশি হবে। ওকে, কারণ টরিসেলির পরীক্ষাটা কিন্তু উচ্চতার উপর ডিপেন্ড করে। ওকে, নেক্সট দেখো, জলপূর্ণ একটা পাত্রে 84 ঘন সেন্টিমিটার একটা বরফখণ্ড ছেড়ে দেওয়া হলো। বরফের যে অংশ জলের ভেতরে থাকে, বরফের যে অংশটা জলের ভেতরে থাকে সেটা কি হবে, সেটা হবে 77 ঘন সেন্টিমিটার। এটা করে তোমরা দেখবে যে সত্যি তোমাদের 77 ঘন সেন্টিমিটার আসে কিনা। এটার উত্তর হবে 13 মানে 77 ঘন সেন্টিমিটার। ওকে, নেক্সট হলো 14 নম্বর। একটি পাত্রে 10 সেন্টিমিটার গভীরতার জল আছে। এর তলদেশের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে ওই তলদেশে যে পরিমাণ বল পড়বে, পাত্রে 10 সেন্টিমিটার গভীরতার জল রয়েছে, ও এর তলদেশের ক্ষেত্রফল কত, 100 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে ওই তলদেশে যে পরিমাণ বল পড়বে, এটার উত্তর হয়ে যাবে তোমার 1000 গ্রাম ভার হয়ে যাবে। 1000 গ্রাম ভার। ম্যাথামেটিক্স এগুলো আমি ক্যালকুলেশন করছি না ডিটেলসে। তোমরা কিন্তু অবশ্যই এগুলো কিন্তু বাড়িতে নিজেরা করবে, এবং যদি কোনো অঙ্ক আটকায় তাহলে বলবে, সেটা আমি ডিটেলসে জানিয়ে দেবো। ওকে, কারণ একটা ভিডিও দেখো এইভাবে করতে গেলে পরে অনেকটা বড় হয়। ঠিক আছে, তো কারণ আমাদের অনেকগুলো চ্যাপ্টার্স নিয়ে আমাদের আলোচনা করার ব্যাপার আছে। তো আমি চেষ্টা করব যে তোমাদের যতটা সম্ভব পরীক্ষার আগে পর্যন্ত আমার সময় যখন হবে সেই হিসাবে আমি ভিডিওগুলোকে আপলোড করব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ।
চেষ্টা করব। তো এখান থেকে যতটা হেল্প হয় তোমাদের আমি চেষ্টা করব, ঠিক আছে? নেক্সট 15 নম্বর, একটা বেলুনে 95 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে 0.8 লিটার বায়ু ভরা আছে। উষ্ণতা স্থির রেখে চাপ কমিয়ে 76 সেন্টিমিটার পারস্তম্ভে আনা হলো, তাহলে ওই বাতাসের আয়তন কত হবে? দেখো, যেহেতু উষ্ণতা স্থির আছে মানে উষ্ণতাটা কনস্ট্যান্ট আছে। উষ্ণতা যদি স্থির থাকে আমরা জানি বয়েলের সূত্র প্রযোজ্য হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু P1V1 = P2V2 এই ফর্মুলা দিয়ে কিন্তু করতে পারি। তো সেই ক্ষেত্রে পারস্তম্ভে আনা হলে ওই বাতাসের আয়তন কত হবে? আমি জানি না, যদিও ক্লাস 7 বা 8-এ তোমাদের সিলেবাসে এই বয়েলের সূত্রটা এখানে আছে কিনা। তো যদি না থাকে তোমরা কিন্তু এই হায়ার মানে ক্লাস 9-10-এর বইয়ের থেকে কিন্তু তোমরা এটা কিন্তু দেখতে পারো। অঙ্কটা অবশ্যই তোমরা চেষ্টা করবে। তো দেখো, এটা বন্ধুরা, এটা উত্তর হয়ে যাবে 1 লিটার। ওকে, এটা উত্তর হয়ে যাবে 1 লিটার ওই বাতাসের আয়তন। নেক্সট, বায়ুতে ভাসমান একটা বেলুনের ওপর বায়ুমণ্ডলীয় চাপ কোথায় সবচেয়ে বেশি হয়? বায়ুতে ভাসমান একটা বেলুন, বিশাল আকৃতির একটা বেলুন রয়েছে। সেই ক্ষেত্রে ওই বেলুনের ওপর বায়ুমণ্ডলীয় চাপ কোথায় সব থেকে বেশি হয়? সব থেকে বেশি হবে সর্বনিম্ন বিন্দুতে। ওকে, সর্বনিম্ন বিন্দুতে। নেক্সট 17, এটা একটা অঙ্ক দেওয়া আছে। দেখো, কনসেপচুয়াল প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কনসেপচুয়াল, এবং তোমাদের মেন পরীক্ষা কিন্তু এ ধরনের প্রশ্নই কিন্তু আসবে। ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখবে এবং এই প্রশ্নগুলো খাতায় লিখে এগুলোকে সলভ করার চেষ্টা করো, দেখবে অনেক হেল্প হবে। ওকে, এক টুকরো মোম জলে ভাসছে। একে জলে নিমজ্জিত করতে এক টুকরো পাথরের সাথে বেঁধে দেওয়া হলো। মোমের ওজন x এবং পাথরের ওজন y। মোম ও পাথরের ওজনের সাথে প্লবতা b এর কি সম্পর্ক? মোম ও পাথর ডুবে ভাসবে জিজ্ঞাসা করেছে, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো, এটা উত্তর হয়ে যাবে, যদি x + y = b হয় তবেই কিন্তু এটা হচ্ছে সম্পর্ক, মানে মোমের ওজন প্লাস পাথরের ওজন ইজ ইকুয়াল টু কি হবে? মোম ও পাথরের প্লবতা, যেটা প্লবতা বি, মোম আর পাথরের যে মোট ওজন সেটাই হয়ে যাবে হচ্ছে আমাদের প্লবতা। ওকে, নেক্সট প্রশ্ন 18, বরফের উপর দিয়ে হাঁটার সময় পা যাতে পিছলে না যায় এই জন্য ছোট ছোট পদক্ষেপ ফেলা উচিত। সেই জন্য ছোট ছোট পদক্ষেপ ফেলা উচিত। কারণ ছোট ছোট পদক্ষেপে করলে বলছে কি হয়? ছোট ছোট পদক্ষেপ হলে বেশি ঘর্ষণ পাওয়া যায়। তুমি যদি বরফের উপর দিয়ে যদি তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করো তাহলে কি হয়? ঘর্ষণ বলটা খুব কমে যায়। সেই ক্ষেত্রে কি হবে? তোমার কিন্তু পা পিছলে যাওয়ার কিন্তু একটা ভয় থাকে। সেই জন্য ছোট ছোট পদক্ষেপে পা ফেলতে হয়। সেক্ষেত্রে কি হয়? বেশি ঘর্ষণ পাওয়া যায় এবং একটা সাপোর্ট পাওয়া যায়, যার জন্য তুমি পড়বে না। নেক্সট, আর্কিমিডিসের সূত্র খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার অবশ্যই খুব ভালো মতো পড়বে। ক্লাস 8-এর যে বইটি আছে আর্কিমিডিস, প্লবতা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর্কিমিডিসের সূত্র যে ক্ষেত্রে প্রযোজ্য নয়, দেখো বলেছে যে ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটি কি হবে? যে ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটি হবে হলো অবাধে পতনশীল বস্তু। একটা বস্তুকে মনে করো উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, তো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কিন্তু আর্কিমিডিসের যে সূত্র আছে সেটা কিন্তু প্রযোজ্য হবে না। নেক্সট দেখো, একটা বদ্ধ পাত্রে একটা ব্লক জলে ভাসছে। পাত্রের বায়ু অপসারণ করা হলে বস্তুটি কি হবে? পাত্রের বায়ু অপসারণ করলে বস্তুটি কিন্তু ডুবে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, চাপের মাত্রা সমীকরণ হলো পি। আচ্ছা, একটা কথা বলি, এই যে প্রশ্নটা আছে মাত্রা, তোমরা কিন্তু বিভিন্ন একক যেগুলো আছে, ধরো সরি, যেমন ধরো বল, ভর, তারপর ক্ষমতা, কার্য, এই বিভিন্ন যে প্যারামিটার্স গুলো আছে এদের কিন্তু মাত্রাগুলো অবশ্যই কিন্তু পড়ে নেবে। মাত্রাগুলো কিন্তু সব মুখস্থ করে নেবে, এবং যদি মনেও না থাকে কিভাবে মাত্রাগুলো এলো, তোমাদের যে ফর্মুলা থেকে মাত্রাগুলো এলো সেগুলো কিন্তু সব দেখে নেবে। ওকে, তো আহ, চাপের মাত্রাটা তাহলে কি হবে? দেখো, চাপের যে মাত্রা সেটা হবে ml−1 t−2, t−2, ml−1 t−2। নেক্সট, একটা তলের উপর 5 নিউটন বল ক্রিয়া করলে
উৎপন্ন চাপের মান হয় 500 পাস্কাল। ঠিক আছে, বল এবং চাপের যে সম্পর্ক 500 পাস্কাল। তলটির ক্ষেত্রফল কত? তা আমরা জানি চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তো এটা ডাইরেক্ট প্রশ্ন আছে, তো এটা উত্তর হয়ে যাবে 100 বর্গ সেন্টিমিটার। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো করে নেবে। নেক্সট দেখো, চাপ। চাপ কি হবে? বল বাই ক্ষেত্রফল। চাপ ইকুয়াল টু, এক মিনিট, তো চাপ ইকুয়াল টু কি? বল বাই ক্ষেত্রফল। নেক্সট 24 নম্বর দেখো, প্রশ্নটা বলেছে যে নিচের কোনটি ঠিক? নিউটন হলো এসআইতে বেগ মাপার একক। টরিসেলির শূন্যস্থানে সামান্য জলীয়বাষ্প থাকে। ঘনত্ব বেশি হলে তরলের প্লবতা কমে। বায়ুর ওজন আছে বলেই চাপ দেয়। এটার উত্তর কি হয়ে যাবে? এটা উত্তর হবে হলো 24-এর ডি, মানে বায়ুর ওজন আছে বলেই চাপ দেয়। বাকিগুলো কিন্তু সঠিক নয়। লাস্ট প্রশ্ন, নিচের কোনটি ভুল? ভাসমান বস্তুর ওজন নেই। বিশুদ্ধ জলে ডিম ডোবে, কিন্তু নুন জলে ডিম ভাসে। এটাও সত্যি। ভাসমান বস্তুর ওজন নেই, ওটাও সত্যি। টরিসেলির শূন্যস্থানে সামান্য পারদ বাষ্প থাকে, এটাও সত্যি। বিভিন্ন উচ্চতায় বায়ুর চাপ একই থাকে, এটা কিন্তু ভুল। বিভিন্ন উচ্চতায় বায়ুর চাপ থাকে, এটা কিন্তু ভুল। তাই সঠিক উত্তর হয়ে যাবে এটা, মানে এটা অ্যাকচুয়ালি ভুল। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা বল ও চাপের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলোকে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু করে নেবে, এবং যেখানে যেখানে আমি উত্তরগুলো সব বলে দিলাম, যেখানে যেখানে তোমাদের প্রবলেম মনে হবে অবশ্যই জানাবে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, তো চ্যানেলটা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখতে পায়। আর সাবস্ক্রাইব করে রেখো, আমি যদি কোনো নতুন ভিডিও আমি আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আমি চেষ্টা করব যে ভিএসওর আগে যতগুলো সম্ভব এই ধরনের কিছু ভিডিও বানানোতে, যাতে তোমাদের কাছে এগুলো পৌঁছয়, এবং পরবর্তীকালে তোমরা যাতে এক্সামটাকে ভালোভাবে ক্র্যাক করতে পারো। ঠিক আছে? ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। আর তোমাদের হয়তো অ্যাডমিট কার্ডটাও বেরিয়ে গেছে, যেটা আমি, অ্যাডমিট কার্ডটা তোমাদের হয়তো সাইটে পাওয়া যাচ্ছে। তোমরা অবশ্যই স্কুলে কিন্তু যোগাযোগ করে নেবে। প্রধান প্রধান যে মাস্টারমশাই বা মিস্ত্রি যিনি আছেন, তো তোমরা জোগাড় করে তোমরা কিন্তু পড়াশোনা খুব ভালোভাবে করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট, আর টেক কেয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।